ভূমির আবাসন খাত, কমছে নির্মাণ সামগ্রীর ব্যবহার, বাড়ছে খরচ, কাঁচামালের দাম ও শুল্ক চাপে দিশেহারা ব্যবসায়ীরা। আবাসন বান্ধব নীতি সহায়তার দাবি। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বড় ধাক্কা। অর্থ বছরের প্রথম 5 মাসে তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় 19%। প্রতিযোগী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি কমেছে রপ্তানি। লক্ষ্য পূরণ হয়নি বিদায়ী অর্থ বছরে। চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে এনবিআর। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করার অভিযোগ। সংকট মোকাবেলায় সিলেটে 3টি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ। জাতীয় সঞ্চালন লাইনে 3 কোটি ঘনফুট সরবরাহের লক্ষ্য। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎস কাজে লাগানোর আহ্বান। এবং দুর্বল ইয়েনে বদলে গেছে টোকিও। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন বিদেশিদের জন্য তুলনামূলক সাশ্রয়ী। বিশ্ববাজারে কমেছে জাপানিদের ক্রয় ক্ষমতা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। হোঁচট খেয়েছে দেশের আবাসন ও নির্মাণ খাত। গেল 1 বছরে কমেছে রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যবহার। অথচ প্রায় 2.25% পরিবহন ব্যয়, আর এ খাতে মজুরি খরচ বেড়েছে 3.25%। এমন তথ্য উঠে এসেছে বিবিএস এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPA। যদিও ব্যবসায়ীদের হিসেবে তা আরও কয়েক গুণ বেশি। তাদের দাবি, কাঁচামালের দাম বৃদ্ধি আর শুল্ক চাপে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আবাসন খাত। পরিস্থিতি উন্নয়নে আবাসন বান্ধব নীতি সহায়তা চান তারা। MS আরিফিনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই নেতিবাচক অবস্থায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি। ব্যয়ে লাগাম টানার নীতিতে তলানিতে নেমেছে এডিপি বাস্তবায়ন। মে পর্যন্ত গেল 11 মাসে ব্যয় হয়নি বরাদ্দের অর্ধেকও, যার প্রভাব পড়েছে আবাসন ও নির্মাণ খাতে। দুরবস্থার চিত্র স্পষ্ট করেছে পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI। তথ্য বলছে বছর ব্যবধানে উল্লেখযোগ্য হারে কমেছে এই সূচক। 2024-25 অর্থ বছরের 5.07% থেকে সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে 2.02% নেমে এসেছে রড, বালু, সিমেন্টের ব্যবহার। শুধু কর বাড়ানোর ক্ষেত্রে যে লিফটের মূল্য 25 লাখ ছিল সেটা 35 লক্ষ হয়ে গেছে। বালি, সিমেন্ট, তারকাটা, বাঁশের চাটাই থেকে শুরু করে টাইলস, সিমেন্ট, রড, প্রত্যেকটা আইটেমে আমরা চরম সংকটের মধ্যে রয়েছি। এই সময়ে আবাসন খাতে বেড়েছে পরিবহন খরচ ও মজুরিও। BMPI সূচক বলছে বছর ব্যবধানে পরিবহনে 2.26 আর মজুরিতে 2.85% বাড়তি ব্যয় করতে হয়েছে খাত সংশ্লিষ্টদের। তেলের দাম বাড়া মানে পরিবহন খরচ বাড়ছে। যখন মানুষের জীবনযাত্রা কস্টিং বেড়ে যায় তখন লেবারের দামও কিন্তু বেড়ে যায়। যে ফ্ল্যাটটি আমরা আগে স্কোয়ার ফিট 8,000 টাকা সেল করতাম, এখন কিন্তু কস্টিং চলে আসবে 13,000 টাকা। তবে ব্যবসায়ীদের হিসেবে আবাসন ও নির্মাণ খাতে গেল 5 বছরে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে 60% বেশি। এই সময়ে কাঁচামালের দাম বেড়েছে 31% মতো। এতে হুমকির মুখে পড়েছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ 269টি খাত। এই অবস্থায় ব্যবসা সহায়ক কর কাঠামো সহ আবাসন বান্ধব নীতি সহায়তার দাবি তাদের। শুধু আবাসন খাত না, আবাসন খাতের সঙ্গে জড়িত 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ ধ্বংসের দ্বার প্রান্তে। এবং আপনাকে মনে রাখতে হবে, আবাসন খাতের সূচক যদি ঊর্ধ্বগতি হয় তাহলে এই যে 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, সেই লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো ডেভেলপ করবে, তাতে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। যুদ্ধের কারণে আমরা দেখেছি আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যত আছে, মোটা দাগে যদি বলেন আপনি, সব মিলে 31% দাম বেড়েছে। এই সেক্টরে আবার নতুন করে গড় করলে বাড়বে 11% বেড়ে গেছে। তাহলে আগে ছিল 31, আরও 11, তাহলে 42-43% যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বাড়ে, তাহলে এই ব্যবসা কিন্তু করা সম্ভব না। তথ্য বলছে দেশের জিডিপিতে নির্মাণ ও আবাসন সহ সামগ্রিক খাতের অবদান প্রায় 16%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত, সেই সঙ্গে সম্মানিত দর্শকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, সেই প্রতিবেদন থেকে যদি আমি আপনার কাছে প্রশ্ন করি যে কাঁচামালের লাগামহীন মূল্য, ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এই সংকট কাটাতে ব্যবসায়ীদের লাভ কমানোর কোনো সুযোগ আছে কিনা? ব্যবসায়ীদের লাভ কমানোর তো সুযোগ নেই, বরং ব্যবসায়ীরা
খুব অচিরেই আবাসন ব্যবসাটাকে বন্ধ করে দিতে হবে। বিকজ আবাসন মানে একটি রাষ্ট্রের একটি মূল চালিকা শক্তি। আবাসন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। যে মানুষটি বাঁশের চাটাই বানায় সেও কিন্তু আমার অংশ। ঢাকা শহরের জমির মূল্যের ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি, ইম্পোর্টেড কস্টিং বেড়ে যাওয়া এবং প্রতি বছর ট্যাক্স বাড়ানোর ফলে সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে আবাসন খাত। আমি এক কথাই বলবো যে যারা মধ্যবিত্ত মানুষ তাদেরও একটি স্বপ্ন থাকে যেন ঢাকা শহরে তাদের একটি মাথা গোঁজার ঠাঁই হবে। এই সাধারণ মানুষগুলো ঢাকা শহরে আর ফ্ল্যাট কিনতে পারবে না। এটি 1200 বা 1400 বর্গফুটের ফ্ল্যাট বর্তমান যে মার্কেট মূল্য তাতে 1.5 কোটি টাকার নিচে একটি আবাসন ফ্ল্যাট মানুষকে দিতে পারবে না। আর সাধারণ মানুষ যদি আমাদের কাছ থেকে ফ্ল্যাট না কিনে তাহলে আমরা সেখানে ইনভেস্টমেন্ট করব কেন? করার কোনো সুযোগ নেই। তাহলে কি হবে? আমরা আস্তে আস্তে ব্যবসাটাকে সংকুচিত করে ফেলব। সংকুচিত করে ফেললে এই দেশের যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে যারা রেলওয়ে মিল করেছেন, যারা টাইলস ইন্ডাস্ট্রিজ করেছেন, যারা বিভিন্ন লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ করেছেন হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ শ্রমিক, অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষ কর্মজীবী রয়েছেন, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়বে। আমাদের আবাসন খাতের অলমোস্ট 80% ওয়ার্কার অল্প শিক্ষিত এবং অশিক্ষিত, সেই লোকগুলো কর্মহীন হয়ে পড়বে। যদি প্রশ্ন করতে চাই যে ব্যাংক ঋণের চড়া সুদ মধ্যবিত্তদের ফ্ল্যাট কিনতে নিরুৎসাহিত করছে, এখন আপনারা সরকারের কাছে কি স্বল্প সুদে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন কেন যদি জানাতেন? আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমরা সিঙ্গেল ডিজিট অর্থাৎ 9% or 9.5% ঋণ চেয়েছি। সে ফর এক্সাম্পল আপনি একজন মিডিয়া কর্মী, সম্মানিত মিডিয়া কর্মী, আপনারও কিন্তু একটা স্বপ্ন আছে, আপনি একটা ফ্ল্যাট কিনবেন। এখন আপনি বা আপনার পরিবার বা আপনার হাজবেন্ড আপনার কষ্টমষ্ট করে 50-60 লাখ টাকা জোগাড় করেছেন, গ্রাম থেকে কিছু টাকা এনে আমাকে টাকা দিলেন, বাকি 50 লক্ষ টাকা আপনাকে ঋণ করতে হবে। এন্ড সেই 50 লক্ষ টাকা ঋণের যদি 15% সুদ দিতে হয়, তাহলে আপনাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিন্তু সুদটা ক্যারি করতে পারবেন না। তো সঙ্গত কারণে আপনারা ফ্ল্যাটটা কিনতে পারছেন না। দ্বিতীয়ত, যে ফ্ল্যাটটি আজ থেকে 1 বছর পূর্বে যার দাম ছিল 1,20 লাখ, সেই ফ্ল্যাটটির দাম এখন হয়ে গেছে 1,40 লাখ। তো আপনাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই রাতারাতি 1 বছরে এই 20 লাখ টাকা বাড়িয়ে যে ফ্ল্যাটটি কিনবেন সেই কিনবার সুযোগটা আপনারা হারাচ্ছেন। তাহলে কি হচ্ছে? আমরা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছি ফার্দার আমরা ইনভেস্টমেন্ট করব না। আমরা ইনভেস্টমেন্ট না করলে রেলওয়ে মিল থেকে আমরা রড কিনবো না, টাইলস কোম্পানি থেকে আমরা টাইলস কিনবো না, ওই যিনি গুনার তার বানাচ্ছে তার কাছ থেকে আমি তার কিনবো না, বাঁশ কাঠ কিছুই আমরা কিনবো না। তাহলে আমাদের এই আবাসন ব্যবসার সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত। এই দেশের সাধারণ সুবিধাবঞ্চিত মানুষগুলোর কর্মসংস্থানের মূল চালিকা শক্তি আবাসন খাত বা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা ব্যবসা করছি তারা, সঙ্গে এই 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। সেটা সরকারকে ভাবতে হবে। প্রতি বছর আবাসন ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেকটা আইটেমের বিষয়ে প্রতি বছর কর না বাড়িয়ে, আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে বলতে চাই যে অন্তত আবাসন ব্যবসা এবং আবাসন ব্যবসার সাথে জড়িত লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজের কর নীতিটা অ্যাটলিস্ট 5 বছর পর পর যেন করা হয়। তাহলে আমরা কিছুটা স্টেবল হতে পারবো। সে ফর এক্সাম্পল আপনি একটি খাদ্যদ্রব্য কিনবেন, যে কোনো খাদ্যদ্রব্যের আপনার সাইকেল হলো উইদিন 3 মান্থ। 3 মাসের মধ্যে আপনি মাঠ থেকে খাবারটা নিয়ে আপনি বাজারজাত করতে পারছেন। আর আমরা যারা আবাসন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি, আজকে একজন ল্যান্ড ওনারের সঙ্গে চুক্তি করে সেই চুক্তিটা করার পর রাজুক থেকে নকশা অনুমোদন করে পাইলিং করে ফাউন্ডেশন দিয়ে এটা 10 তলা ভবন করতে অ্যাটলিস্ট 2.5 থেকে 3.5 বছর সময় লাগে। তো 3.5 বছরে আজকের যে লিফটটি ছিল 3 বছর আগে 15 লাখ টাকা, সেই লিফটটি আজকে দাম হয়ে গেছে 30 বা 35 লক্ষ টাকা। এই যে আমার 4টা ইউনিটের জন্য যে 20 লক্ষ টাকা বেড়ে গেল, মানে একটা লিফটের জন্য দাম বেড়ে গেল 5 লক্ষ টাকা। এই পয়সাটা আপনার সঙ্গে যদি চুক্তি করি আজকে, 3 বছর পরে যদি আপনার কাছে বলি যে দাম বেড়ে গেছে আপনি টাকাটা দেন, আপনি কি দেবেন? আপনি কিন্তু দেবেন না। উল্টো আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন। পাশাপাশি যে ল্যান্ড ওনারের সঙ্গে আমি চুক্তি করেছি তাকে কিন্তু আমি বুঝ দিতে পারছি না যে ভাই দাম বেড়ে গেছে, আপনি ফ্ল্যাট একটা কম নেন। তার মানে সব কিছু মিলিয়ে আবাসন ব্যবসাটা সরকার মনে করছে একটি অর্থ আদায়ের একটি কেন্দ্রবিন্দু,
আর আমরা মনে করছি যে না, সরকার আসলে এই খাত থেকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবেন খুব অচিরেই। স্যার, আপনার আবাসন খাতের প্রসঙ্গ তুলে যদি আমি একটা প্রশ্ন করি যে অতীতে আবাসন খাতে কালো টাকার বিনিয়োগের সুযোগ থাকলেও বর্তমানে কিন্তু সেটি থাকছে না, সেটিতে কি বাজারে কোনো প্রভাব পড়ছে কিনা? কালো টাকা এবং অপ্রদর্শিত টাকা এই দুটার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কালো টাকাকে বিনিয়োগ করবার সুযোগটা তো সরকারই সৃষ্টি করে দিয়েছেন। সে ফর এক্সাম্পল, আমি খুব স্পেসিফিক পয়েন্ট দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি রামপুরা বনশ্রী অঞ্চলে বা আফতাবনগর অঞ্চলে থাকি। আফতাবনগর অঞ্চলে আফতাবনগরে 1 কাঠা জমির দাম হলো 2 কোটি টাকা। তারপরে যদি 5 কাঠা জমি কিনেন, 5 কাঠা জমির দাম হলো 10 কোটি টাকা। কিন্তু সরকার যে ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে ওই মৌজায় সেই জমিটির মূল্যটা হবে, দলিল খরচ হবে মাত্র 1 কোটি টাকা। তো যারা অবৈধ পথে বা অনৈতিক পথে টাকা উপার্জন করে 10 কোটি টাকা, তার ফাইলে যদি 1 কোটি টাকা থাকে, সেই 1 কোটি টাকা দিয়ে কিন্তু সে 9 কোটি টাকা জায়েজ করে ফেললো। আর এটা যদি সরকার আরও কড়াকড়ি করে, তাহলে এই টাকাটা অতীতে যেমন বেগমপাড়া হয়েছে কানাডাতে, কয়দিন পরে মালয়েশিয়াতে আরেকটা বেগমপাড়া তৈরি হবে, হুন্ডির মাধ্যমে টাকাগুলো চলে যাবে। সো এই কালো টাকা ইনভেস্টমেন্ট করা, এটি আমি বা আপনি এটি রোধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের নীতি নৈতিকতা ঠিক না হবে। যদি প্রশ্ন করতে চাই যে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ নিয়ে আপনাদের অভিযোগ আছে, এবং কিন্তু ঢাকার বাসযোগ্যতা ধরে রেখে কিভাবে ব্যবসা এগিয়ে নেওয়া সম্ভব, কি মনে করেন? ড্যাপ নিয়ে অলরেডি আমরা কাজ করছি। আপনি পড়ালেখা জানা একজন মানুষ, ছোট্ট একটি দেশ, 18 কোটি মানুষ, মানুষের মৌলিক চাহিদার একটি হলো আপনার খাদ্য। আপনি জন্মেছেন মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে খাদ্য দিতে হবে। পাশাপাশি আপনি জন্মেছেন মানে আপনার একটি ঘর দিতে হবে। এটি একটার সঙ্গে আরেকটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। এখন এই ছোট্ট একটি দেশে রাষ্ট্র মনে করছে কতিপয় ব্যক্তির স্বার্থের জন্য হাই রাইজ বিল্ডিং করা যাবে না, করা যাবে 3 তলা 5 তলা 7 তলা ভবন। তো এই 3 তলা 7 তলা 5 তলা ভবন যদি আমরা করি, তাহলে আগামী 15 থেকে 20 বছরে পুরো ঢাকা জেলাটা একটি কংক্রিটের বস্তি হয়ে যাবে। তাহলে আপনি যদি পুরো জেলাটাকেই কংক্রিটের বস্তি বানিয়ে ফেলেন, তাহলে 18 কোটি লোকের খাদ্য নিরাপত্তা আপনি দিবেন কি করে? সো আমরা সরকারের সঙ্গে, রাজুকের সঙ্গে, মাননীয় পূর্তমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে চেষ্টা করছি যে আমরা হাই রাইজ বিল্ডিং করব, আমরা উপরের দিকে চলে যাব। ইনফ্রাস্ট্রাকচার যদি সরকার করে দেন, লাইক এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এটা যদি করে দেয়, তাহলে আমরা মানিকগঞ্জ, আমরা আপনার পূর্বাচল, আমরা গাজীপুর, আমরা বসিলা, আমরা সাভার অঞ্চলে এই ছোট ছোট ব্লক করে হাই রাইজ বিল্ডিং আমরা করতে পারবো, এবং সেখানে সাধারণ মানুষদেরকে আমরা স্বল্প মূল্যে ফ্ল্যাট দিতে পারবো। ঢাকা সিটিতে 1 কাঠা জমির দাম 2 কাঠা, এখনও আপনার ওই পূর্বাচলের পরে পুবাইলের দিকে অথবা মাওনার দিকে অথবা বসিলার দিকে 1 কাঠা জমি কিন্তু 20 লাখ বা 25 লাখ টাকায় পাওয়া যায়। সো আমার জমির কস্টিংটা যদি কমে যায়, হাই রাইজ বিল্ডিং যদি করবার সরকার আমাদেরকে সুযোগ দেয়, তাহলে মধ্যবিত্তদের জন্য আমরা আবাসন ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। যদি জানতে চাই যে ঢাকার বাইরে বা পার্শ্ববর্তী শহরগুলোতে নতুন আবাসন গড়ে তুলতে সরকারের কাছ থেকে কি ধরনের সহযোগিতা দরকার বলে আপনি মনে করেন? আমরা যদি প্রথমেই মনে করি যে আপনি রংপুর থেকে এসেছেন, আপনি ঢাকাতে জব করেন, আপনাকে যদি বলা হয় যে আপনাকে 0% বা 1% ইন্টারেস্টে আপনাকে লোন দেবেন, আপনি কিন্তু ঢাকায় বাড়ি করবেন না, আপনি রংপুরে বাড়ি করবেন। সো সরকারকে ভর্তুকি দিতে হবে। খাদ্যের জন্য যেমন সরকার ভর্তুকি দিচ্ছেন, কৃষকদের জন্য যেমন সরকার ভর্তুকি দিচ্ছেন, সাধারণ মানুষের বাসস্থানের জন্য সরকার, আবাসন ব্যবসায়ীদের ভর্তুকি না দিলেও আবাসন ব্যবসায়ীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেটা সরকারকে বিবেচনা করতে হবে দেশের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে। আপনার কাছে প্রশ্ন ছিল যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যুগে দেশে পরিবেশ বান্ধব বা গ্রিন বিল্ডিং ফ্ল্যাটের চাহিদা কেমন, এবং এতে খরচ বেশি নাকি সাশ্রয়, আপনি কি মনে করেন? বৈশ্বিক পরিবর্তনের প্রভাব অলরেডি পড়ে গেছে। আমরা পলিথিন ব্যবহার করছি, সেই পলিথিনটা ড্রেনে ফেলে দিচ্ছি, সেই পলিথিনটা ঘুরতে ঘুরতে কিন্তু সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে সেগুলো মাছ খাচ্ছে, সেই মাছ আবার আমরা খাচ্ছি, এতে আমরা নানাবিধ যন্ত্রণায় পড়ছি। গ্রিন বিল্ডিং এর যে ইচ্ছেটা বা প্রবক্তা যিনি করেছেন, সেই গ্রিন বিল্ডিং করতে গেলে আমাদের যারা আবাসন ব্যবসায়ী আমরা রয়েছি, আমাদেরকে ট্রেনিং দিতে হবে যে আমরা কী ধরনের গ্রিন বিল্ডিং
আমরা করতে চাচ্ছি, এবং গ্রিন বিল্ডিং করতে গেলে আমাদেরকে কি ধরনের সরকার সহায়তা দিবে সেটা 1 to 1 আমরা সরকারের সঙ্গে আমাদের রিহ্যাব প্রতিনিধিরা কথা বলে এটা চূড়ান্ত করলে ডেফিনেটলি গ্রিন বিল্ডিং করা সম্ভব এবং গ্রিন বিল্ডিং আমাদের করা উচিত। জনাব আব্দুর রাজ্জাক, এই সময়ের বাণিজ্যে আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সচিবালয়ে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, সরাসরি যাচ্ছে সেখানে। দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কীভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসাবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফিফার সঙ্গে লাগাতারভাবে দর কষাকষি করেছি। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, ফিফার সহযোগিতা নিয়েছি, স্পোর্টস রিপোর্টারদের সহযোগিতা নিয়েছি, অন্যান্য যাকে যখন সহযোগিতা লাগে আমরা নিয়েছি, এবং শেষ পর্যন্ত মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে, যেখানে গতবার ছিল 2 জন মধ্যস্বত্বভোগী, একজন ছিল সিঙ্গাপুরে আর একজন ছিল তমা কনস্ট্রাকশন। এরপরে আবার সেই মধ্যস্বত্বভোগীকে সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল 98 কোটি টাকা, আর বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, দুটা মিললে যা হয়। সেই তুলনায় এবারে আমাদের একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তাও আমরা এখনো পর্যন্ত সাব লাইসেন্সিং যাদেরকে দিয়েছি আমরা তাদের সঙ্গে একটা দর কষাকষি করে চলছি, যে এই টাকাটাও মাত্র 4-5 কোটি টাকাটা এটাও যদি আপনাদের বিজ্ঞাপনের ইনকাম যদি ভালো হয় তাহলে এটাও আমরা তাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে একেবারেই রেভিনিউ শেয়ার করবো, তাহলে আমাদের একেবারে পুরোটাই সমান পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারি, এই কথাটা তখন দাবি করতে পারি। এখন পর্যন্ত নামমাত্র এই খরচটুকু করতে হচ্ছে। তাহলে কোথায় সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ, সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। এই চিত্রটা জাতির সামনে ফুটবল প্রেমিকদেরকে সামনে রেখে জানানো দরকার, এই কারণে যে মানুষের যে কোনো অধিকার এবং সেই অধিকারকে দেয়ার নামে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা যদি এটাকে দুর্নীতির হাতিয়ারে পরিণত করেন তখন কি হতে পারে। আমরা দেখেছি বিদ্যুতের চাহিদাকে কিন্তু এমনিভাবে জিম্মি করেই আইন করে বিদ্যুৎ খাতে দুর্নীতি করা হয়েছিল, যা প্রমাণিত, এবং কি দুর্নীতির বিরুদ্ধে কথাও বলা যাবে না। ঠিক তেমনি ফুটবলের প্রতি যেহেতু তরুণ প্রজন্মের সকলের আগ্রহ আছে, এটা দেখাতে না পারলে সরকারের জন্য এটা একটা বিরাট একটা সেবার দায়িত্বের ক্ষেত্রে ঘাটতি। কিন্তু এটা দেখানোর নামে আবার কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে, 2026-এ তারেক রহমানের সরকারের আমাদের তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স বিটিভির পারফরমেন্সের সঙ্গে তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে। আমি এই পর্যায়ে বক্তব্যটা আমি এখানে ক্ষান্ত রাখছি। আমার বক্তব্যের সঙ্গে যদি কিছু যুক্ত করতে চান আমি বিটিভির মহাপরিচালক মাহবুব সাহেবকে অনুরোধ করব। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে, সেখানে কথা বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবার বন্দর বাণিজ্যের খবর। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বাধাগ্রস্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। গত এক সপ্তাহ ধরে যে টানা বৃষ্টি এর প্রভাব পড়েছে স্থলবন্দরের আমদানি রপ্তানি এবং ব্যবসায়িক যে কার্যক্রম সেখানেও। আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক পেছনে আসলে স্থলবন্দরের খুব কাছাকাছি এলাকায় আমরা রয়েছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি জলবদ্ধতায় আসলে আমদানি হওয়া যে সমস্ত পণ্য সেগুলো এক প্রকার আটকে আছে, এবং এই পাথর সহ অন্যান্য যে কার্যক্রম সেখানে আসলে ব্যাঘাত ঘটছে। এই সোনা মসজিদ স্থলবন্দরে মূলত বেশিরভাগ পণ্যই আসলে সিংহভাগ পণ্যই মূলত আসলে পাথর, এবং আমরা এই বন্দর
এলাকাতেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টির ফলে এই পানিগুলো আসলে নামতে না পারার কারণেই মূলত এই জলবদ্ধতা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রমেও। শুধুমাত্র এই এলাকাটি নয়, আশেপাশের বেশ কিছু এলাকা আমরা সকাল থেকে ঘুরে দেখছিলাম, সবগুলোতেই আসলে যে সমস্ত ইয়ার্ডগুলো রয়েছে সেখানেও আসলে পানি জমে গেছে এবং জলবদ্ধতায় বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এই টানা যে এক সপ্তাহ ধরে যে বৃষ্টিগুলো আসলে নিষ্কাশনের যে ব্যবস্থা, কার্যকর যে ব্যবস্থা, সেটি আসলে না থাকার ফলেই এখানকার আমদানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন যে এই দুর্ভোগ তাদেরকে দীর্ঘদিন ধরে পোহাতে হচ্ছে। এই সাময়িক যে সমস্যা সেটি মূলত এই কিছুদিনের মধ্যেই যে আসলে সীমাবদ্ধ থাকে বিষয়টা এমন নয়। ব্যবসায়ীরা বলছেন যে আসলে সারা বছরই আসলে এ ধরনের ভোগান্তি পোহাতে হয়। এর প্রভাবও আসলে পরে বছরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেখানেও আমরা দেখেছি যে গত অর্থ বছরেও আসলে অর্থনৈতিক যে চাহিদা বা যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য আসলে পূরণে ব্যর্থ হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এই যে রাজস্ব আদায়ের যে ব্যাঘাত এবং যে পূরণ না হওয়ার যে অবস্থা, এটি আসলে এই কার্যক্রমে আসলে প্রভাব পড়ছে এবং এই জলবদ্ধতার ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সোনামসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। এই পর্যায়ে জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যদি আমরা সকাল থেকে দেখতে পারি, সেটি হচ্ছে সূচক হচ্ছে কিছুটা মিশ্র প্রবণতার মধ্যে ছিল। এখন যদি দেখতে পাই ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচক 2 পয়েন্ট বেড়ে 5,902 পয়েন্টে এসেছে এবং সেই সাথে ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,207 পয়েন্টে এবং সেই সাথে যদি আমরা বলতে চাই যে ডিএস 30 ইন্ডেক্স অর্থাৎ বাছাই সূচক, সেটি হচ্ছে 4 পয়েন্ট নিম্নে অর্থাৎ নিচে কমে দাঁড়িয়েছে 2,222 পয়েন্টে। এবং সব পরে যদি বলতে চাই যে আজকে যে কয়টি কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে, লেনদেনগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে 183টি কোম্পানির এবং শেয়ারের দাম কমেছে 121টি কোম্পানির এবং শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে 84টি কোম্পানির এবং 84টি কোম্পানির এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে 380 কোটি টাকার কিছুটা বেশি। এবং সকাল 10টা থেকে যখন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের গ্রাফ দেখতে পাই, সেটি হচ্ছে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় যে নিম্নমুখী প্রবণতা অর্থাৎ 10টা 20 মিনিটে কিছুটা নিম্নমুখী প্রবণতা চলে আসে এবং 10টা 30-এর দিকে কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে এখন পর্যন্ত কিছুটা নিম্নমুখী থেকে কিন্তু ঠিক 11টার দিকে আমরা যখন দেখতে পাই কিছুটা নিম্নমুখীতে যে এখন কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় বাড়ছে। তো এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই ছিল সর্বশেষ খবর। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের সর্বশেষ খবর। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 5 মাসে বাজারটিতে রপ্তানি কমেছে প্রায় 19%, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানির প্রায় অর্ধেকেরই গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এই বাজারই তৈরি করেছে নতুন উদ্বেগ। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রথম 5 মাসে ইইউ আমদানি করেছে মোট 3,383 কোটি 75 লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 10% কম। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ থেকে আমদানি। এ সময় বাংলাদেশ জোটটিতে রফতানি করেছে 727 কোটি 68 লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় 18.89% কম। শুধু মে মাসেই রফতানি কমেছে 17.12%। ইউরোপের বাজারে বিগত আসলে মাস 6 ধরে স্পেশালি ইরান যুদ্ধর জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনারা বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে, তারা অর্ডার কিছু কমিয়ে দিয়েছে, এই অর্ডার অ্যাডজাস্টমেন্ট করেছে। এর জন্য অনেকটা ক্ষেত্রে এক্সপোর্ট ড্রপ করেছে। শুধু রফতানি নয়, কমেছে পণ্যের গড় মূল্য। গেল বছরের তুলনায় 6% কম দামে ইউর কাছে পণ্য বিক্রি করেছে বাংলাদেশ। প্রতি কেজির গড় মূল্য দাঁড়িয়েছে 19.77 ইউরোতে। বাংলাদেশ বলে যে আমরা সব অর্ডার পেয়ে যাব তা না,
তো আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের সেলসের, এটা কিভাবে কভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? There's a lot of uncertainty. তো এই আনসার্টেনটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। রফতানি কমার তালিকায় আছে প্রতিবেশী দেশ ভারতের নাম। গেল বছরের তুলনায় রফতানি কমেছে 13.33%। এদিকে কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল অবলম্বন করে ইইউতে রফতানির শীর্ষে রয়েছে চীন। 5 মাসে দেশটির প্রবৃদ্ধি কমেছে মাত্র 4.20%। আর উচ্চ মূল্যে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখছে ভিয়েতনাম। রফতানি কমেছে মাত্র 1.51%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছর চট্টগ্রাম কাস্টমস হাউসকে 1,32,435 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়াই এই ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণের অভিযোগ চট্টগ্রাম চেম্বারের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্য থেকে 50,501 কোটি টাকার আমদানি শুল্ক, 66,198 কোটি টাকা মূল্য সংযোজন কর এবং 15,737 কোটি টাকা সম্পূরক শুল্ক সহ সর্বমোট 1,32,435 কোটি টাকা রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমকে লক্ষ্যমাত্রা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অথচ বিদায়ী 2025-26 অর্থ বছরে 1,02,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 85,000 কোটি টাকা। আমরা আশাবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। আমরা এই জন্য অর্জন করতে সক্ষম হব, বিগত অর্থ বছরের আমাদের যে আদায়ের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সঠিক থাকবে। এর বাইরে চট্টগ্রাম কাস্টমের আইসিডি শাখাকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 2,098 কোটি টাকা। ব্যবসায়ীদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণের অভিযোগ চট্টগ্রাম চেম্বারের। যে লক্ষ্যমাত্রা করেছেন, আপনি চিটগং চেম্বারকে নিয়ে বসেন, আদার ট্রেড বডিকে নিয়ে বসেন, একসাথে বসে আপনারা বের করেন ওয়ার ইজ দ্য লিকোনিয়া, হাউ টু গো অ্যাহেড, হাউ টু ওয়ে ফরওয়ার্ড, কীভাবে আপনি বাড়াতে পারেন, আমরা আপনাকে বের করে দেবো রাস্তা। আপনি ট্যাক্স নেবেন যাদের সাথে, তাদের সাথে কথা বলবেন না, আপনি বসে ওখানে একটা জাজমেন্ট দিয়ে দেবেন, এটা তো হবে না। প্রতি বছরই চট্টগ্রাম বন্দর দিয়েই অন্তত 5 লাখ কোটি টাকার পণ্য আমদানি হয়। যেহেতু আমদানি থেকে বিশালাই রাজস্ব আদায় করতে হবে, তাই আমদানি নীতি সহজ করার পাশাপাশি কাস্টমসকে আরও সহনশীল হওয়ার আহ্বান ব্যবসায়ী নেতাদের। মূলত শুল্ক ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় পণ্য আনার প্রবণতাকে রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে আসছেন কাস্টম কর্মকর্তারা। ব্যবসায়ীরা যদি কোনো ভুল করে থাকে সেখানে মার্সির ব্যবস্থা রাখতে হবে, প্রয়োজনে পেনাল্টি থাকবে, প্রয়োজনে মিস ডিক্লারেশন থাকলে তার জন্য আইন করে সেখানে তাদেরকে সহনশীল প্রক্রিয়ায় মালামাল বের করার সহযোগিতা করতে হবে। এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমদানিকারককে যদি আইনের দিক বিবেচনা করে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে যদি সহযোগিতা করা হয়, আমার মনে হয় বিশাল একটি লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হব। এবার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, পানগাঁও কাস্টম হাউস সহ 18টি বিভাগকে সর্বমোট 1,80,597 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। 1,32,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা অর্জনের জন্য যেমন শুল্ক ফাঁকির প্রবণতা রোধ করতে হবে, ঠিক তেমনি রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে সচল রাখতে হবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। দেশের পূর্বাঞ্চলের মেঘনার তীরবর্তী অন্যতম প্রধান হাট আশুগঞ্জ পাইকারি ধান চালের হাট। হাটটি বেচাকেনায় মুখর থাকলেও বর্তমানে পাইকাররা ধান চাল না কেনায় কমে গেছে বেচাকেনা। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে আশুগঞ্জ ধান চালের হাটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
দেশের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধান চালের হাট হচ্ছে মেঘনা, তিরুপতি, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এই ধান চালের হাটটি। আমার পেছনের ঠিক যে দেখতে পাচ্ছেন, এই বড় বড় নৌকায় করে মূলত নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা থেকে ব্যাপারী এবং কৃষকরা কিন্তু এই হাটে ধান নিয়ে আসেন। তারা কিন্তু মূলত বিভিন্ন ধরনের ধান নিয়ে হাটে আসেন। এখানে ধান নিয়ে আসার অর্থ হচ্ছে এখানে কিন্তু বড় একটি বাজার রয়েছে, অর্থাৎ বিশেষ করে 300 থেকে 350 এখানে ডায়ার এবং চালকল রয়েছে। তারা কিন্তু মূলত এই ধানের মূল ক্রেতা, যার কারণে এখানে কিন্তু হাওর অঞ্চলের যে ব্যাপারী এবং কৃষকরা তারা কিন্তু ধান নিয়ে এই হাটে আসেন এবং তারা বলছেন যে সম্প্রতি সময় গুজব রটিয়ে ধানের যে বাজারটি সেটি কিন্তু অস্থিতিশীল করা হয়েছে, অর্থাৎ সরকার বিদেশ থেকে ধান চাল আমদানি করবে, এই গুজব রটি কিন্তু মূলত ধানের বাজারকে ডাউন করে দেওয়া হয়েছে বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। ব্যাপারীরা বলছেন যে এখানে মিল মালিকরা তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত মূল্যে ধান কিনছেন না, অর্থাৎ তারা যেই মূল্যে গ্রামাঞ্চল থেকে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে নিয়ে আসছেন সেই ধানের ন্যায্য মূল্য এই বাজারে এসে পাচ্ছেন না, অর্থাৎ ক্রয়কৃত মূল্য থেকে প্রতি মন প্রতি তারা 50 থেকে 60-70 টাকা করে কিন্তু লস দিয়ে কিন্তু তারা এখানে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন। আমরা মিল মালিক পক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু সরকারের একটি ঘোষণা সরকার দিয়েছে এবং গুজব বাজারে প্রচলিত আছে, যার কারণে কিন্তু তারাও কিন্তু ধান কিনছেন না, অর্থাৎ তাদের মেলে অবিকৃত টনের টন চাল রয়ে গেছে, তারা এমনটাই বলছেন। বলছেন পরিকল্পনা করছে না, তারপরে কিন্তু বাজার অস্থিতিশীল হয়ে গেছে। বিষয়টি কিন্তু দিয়েছেন যে সরকার এই মুহূর্তে বিদেশ থেকে কোনো ধরনের চাল আমদানি করার পরিকল্পনা করছে না, তারপরেও কিন্তু বাজার অস্থিতিশীল হয়ে গেছে। এবছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে ক্রয় করবেন। এইটুকুই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জের যে ধান চালের হাট তার সর্বশেষ তথ্য। গ্যাস সংকট মোকাবেলায় বছরে প্রায় 45 থেকে 60 হাজার কোটি টাকার এলএনজি আমদানি করতে হচ্ছে। এমন সংকট উত্তরণে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের লক্ষ্য নিয়েছে। এজন্য নতুন 3টি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে 17টি কূপ থেকে 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এই পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি এই ডুপিটিলা 1 নম্বর গ্যাস কূপ সহ নতুন নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নিয়েছে। এখনও 3টা কূপের খনন আমাদের শেষ হয়নি, 8টা কূপের ভিতরে। তার মধ্যে একটা আছে রশিদপুর 13 আর ডুপিটিলা 1, কৈলাসটিলা 9। নতুন 3টি কূপ খননের কাজ শেষ হলে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করার ব্যাপারে আশাবাদী কোম্পানির শীর্ষ কর্মকর্তা। আমরা এখন 142 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারতেছি এবং এই যে বাকি যে 3টা কূপ ড্রিলিং অসমাপ্ত আছে, এইটা যদি হয়ে যায় এখান থেকে আরও 30 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। অন্যদিকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি বন্ধ করতে হলে জলে স্থলে দ্রুত নজর দিতে হবে। সমুদ্রে বিপুল পরিমাণে গ্যাস ও তেল মজুত রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সেদিকে দ্রুত নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অবসরটাকে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এখানে দেশি এবং যদি আমাদের দেশি এবিলিটি থাকে দেশি প্লাস হচ্ছে বৈদেশিক যে কন্ট্রাক্টগুলি করে আমাদের এই কাজগুলি করতে পারে। 1955 সালে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কারকৃত প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পেট্রো বাংলার অধীন রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানে গ্যাস কূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার 30 থেকে 35 ভাগ পেট্রোল, 12 থেকে 15 ভাগ অকটেন, 9 ভাগ ডিজেল ও 2 ভাগ কেরোসিনের চাহিদা মেটাচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময়ের বাণিজ্য। ভূ রাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের বাজার। 2025 সালের নভেম্বরের পর সর্বনিম্নে নেমেছে রূপা ও প্লাটিনামের দাম, কমেছে সিলিকনের দামও।
যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তীব্র হয় জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। মূল্যস্ফীতিকে টেনে ধরতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদহার দীর্ঘমেয়াদে চড়া রাখবে এমন ধারণা বাজার বিশ্লেষকদের। এতে পড়ে গেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, গেল সপ্তাহে স্বর্ণের দাম কমেছে 2.5%। প্রতি আউন্সের দাম ঠেকেছে $4016। মাস ব্যবধানেও দাম কমেছে 4.59%। 2025 সালের নভেম্বরের পর সর্বনিম্নে নেমেছে রূপার দাম। ভূরাজনৈতিক উত্তেজনায় গেল সপ্তাহে এই ধাতুর দাম 6.60% কমে আউন্স প্রতি নেমেছে $55.90। মাস ব্যবধানে দাম কমেছে 14.86%। সর্বনিম্নে প্লাটিনামের দামও সপ্তাহ ব্যবধানে প্রতি আউন্সের দাম 1.01% কমে নেমেছে $1612। মাস ব্যবধানেও দাম কমেছে 5.55%। পাশাপাশি সিলিকনের দামও সপ্তাহ ব্যবধানে 1.19% কমে টন প্রতি হয়েছে $1221। মাস ব্যবধানে দাম কমেছে 2.36%। ইয়ানুর শিফাত। সংকটের বড় ধাক্কা এবার বৈশ্বিক সার বাণিজ্য। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যেও প্রভাব ফেলেছে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী। চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে থমকে যায় এ পথ, আর এতেই ব্যাহত হয় সারের বৈশ্বিক বাণিজ্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, যা অব্যাহত থাকে জুন পর্যন্ত। জুলাইয়ের শুরুতে কয়েকটি চালান শুরু হলেও তা ফেরেনি স্বাভাবিক অবস্থায়, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সংঘাতের আগে প্রতি টন ইউরিয়ার দাম যেখানে ছিল প্রায় $400, এপ্রিলে তা দ্বিগুণ বেড়ে দাঁড়ায় $850। যদিও জুন নাগাদ বেশ কিছুটা কমে প্রতি টন ইউরিয়া সারের দাম নামে $453। অন্যদিকে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট সারের প্রতি টনের দাম $580 থেকে বেড়ে $770 পৌঁছায়। WTO বলছে, বিশ্বের মোট নাইট্রোজেন ভিত্তিক সার রফতানির 24.8% এবং ফসফেট সার রফতানির 11.4% করে উপসাগরীয় অঞ্চল, আর নাইট্রোজেন ভিত্তিক সারের 40% এবং ফসফেট সারের 48% যায় এশিয়ার বাজারে, যার মধ্যে ভারতের আমদানির প্রায় 2/3 আর থাইল্যান্ডের প্রায় অর্ধেক নাইট্রোজেন ভিত্তিক সারের যোগানও আসে এখান থেকেই। WTOর বিশ্লেষণ বলছে, উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা 81টি দেশের মধ্যে 18টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় রয়েছে নেপাল ও শ্রীলঙ্কাও। বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা, সার সরবরাহ দীর্ঘদিন ব্যাহত হলে কৃষি উৎপাদন কমতে পারে, আর তার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তায়। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্থবির আবাসন খাত, কমছে নির্মাণ সামগ্রীর ব্যবহার, বাড়ছে খরচ, কাঁচামালের দাম ও শুল্ক চাপে দিশেহারা ব্যবসায়ীরা। আবাসন বান্ধব নীতি সহায়তার দাবি। লক্ষ্য পূরণ হয়নি বিদায়ী অর্থ বছরে। চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে NBR। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করার অভিযোগ এবং সংকট মোকাবেলায় সিলেটে 3টি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ। জাতীয় সঞ্চালন লাইনে 3 কোটি ঘনফুট সরবরাহের লক্ষ্য। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎস কাজে লাগানোর আহ্বান। এ ছিল এই সময়ের বাণিজ্য। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ সাবরিন আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।